রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, 4 জনের মরদেহ উদ্ধার, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, জানালো ফায়ার সার্ভিস। একটি পলাতক দল দেশে অস্থিরতার চেষ্টা করছে, বিবিসিকে ডক্টর ইউনুস। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ঐক্য অটুটের দাবি। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব, মন্তব্য আমির খসরুর। দেশের কল্যাণে দ্রুত ভোট আয়োজনের তাগিদ। আর রাজনীতি করব না, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। আদালতে কামাল মজুমদারের কান্না, আওয়ামী লীগ না করার ঘোষণা। 2 মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান, আনিসুল ও মামুনকে। কোটি টাকার গরু আর ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর ইমরান গ্রেফতার। 133 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সিআইডির। জেলেনস্কিকে অপমানে ফুঁসছে ইউরোপ। ইউক্রেনের নিরাপত্তায় সামরিক সহায়তা অব্যাহতের ঘোষণা, সক্ষমতা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। এবং বাড়ছে কোচ সিমন্স ও সালাউদ্দিনের মেয়াদ। বিশ্বমানের ফিল্ডিং কোচ খুঁজছে বিসিবি। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুনের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন সৌদি প্রবাসী বলে নিশ্চিত করেছে পুলিশ। ফায়ার সার্ভিস বলছে ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, মানা হয়নি রাজুকের বিল্ডিং কোড। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শাহজাদপুর মূল সড়কে দাঁড়িয়ে আছে 6 তলা এই ভবন, যার আন্ডারগ্রাউন্ডেও রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। দোতলায় রয়েছে বিউটি পার্লার, যার ওপরে রয়েছে আবাসিক হোটেল। সোমবার বেলা 12টায় ভবনটিতে আগুন লাগলে মুহূর্তেই ছড়িয়ে যায় প্রতিটি ফ্লোরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন দোতলায় থাকা বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। দোতলা থেকে হালকা হালকা লাগতে লাগতে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে 2-3 তলা থেকে গ্লাস ভাঙিয়া 4-5 জন লোক হয়তো হোটেলের আবাসিক লোক ছিল। 12টার দিকে আমি একটা হিসাব করতেছিলাম, তো আমার ভাইগনা দোকানে আছে, ভাইগনা বলতেছে মামা আগুন। পরে বাইরে দেখি দোতলায় আগুন, দোতলায় পার্লার ছিল। আমি রাস্তার উপরে ছিলাম, তখন এই পারে আসলাম, দেখলাম যে আগুন মোটামুটি 12টা বাজে। তখন আগুনটা এখানে ধরছে 2 তলায়, পার্লার থেকে মনে সম্ভবত আগুনটা উপরে উঠছে। পরে ফায়ার সার্ভিসের 4 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, ভবন নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বিল্ডিং কোড মানা হয়নি। 12টা 17 মিনিটের সময় আমরা সংবাদ পাই আগুন লাগছে। সাথে সাথে আমাদের বাড়িদার থেকে 2টা টার্ন আউট ঘটনাস্থলে আসে। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল, এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল, জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। নিহত 4 জনই পুরুষ, তাদের একজন সৌদি প্রবাসী ছিলেন বলে জানায় পুলিশ। আমরা 4টা ডেড বডি উদ্ধার করছি। একজনের পরিচয় পাওয়া গেছে, কারণ তার ছেলে ছিল সাথে, তো ছেলেটাকে আমরা পাইছি। আজকে সকাল 8টায় বাপ এবং ছেলে সহ এখানে আসছিল। ছেলেটা ভাগ্যক্রমে বেঁচে গেছে, বাবাটা মারা গেছে, আর বাকি 3টা ডেড বডির এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পালিয়ে যাওয়া একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্য বিনষ্ট হয়নি বলেও দাবি তার। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতাদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ ও ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলা। অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রনেতাদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনার প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পার হয়ে গেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপর দেশের মানুষের পাশাপাশি সারা বিশ্বের আস্থা রয়েছে। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই। যে দেশে বলুন,
তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা যে অতীতে যা করি না তার চাইতে বেশি করবো এখন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি। যে কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। মামলা করতে গিয়ে যে হয়রানি হয়, বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয়, সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন, সে অনলাইনের ব্যবস্থা। রাজনৈতিক দল গঠনে সরকারের পক্ষ থেকে সহায়তার অভিযোগ নাকচ করে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন, তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবার প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে, তবে অন্যায়ের শাস্তি পেতেই হবে। যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপপ্রচারের কারণে দেশটির সঙ্গে ভুল বোঝাবুঝি অবসানের চেষ্টা চলছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো। প্রধান উপদেষ্টার পদকে বাই ডেফিনেশন রাজনৈতিক পদ উল্লেখ করে ভবিষ্যতের রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। যেখানে সব তছনছ। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে কমেছে দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীতে চুরি ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিন ছোটখাটো কিছু ঘটলেও নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। বিধ্বস্ত পুলিশ বাহিনী দিয়ে কাজ চলছে জানিয়ে নাসিমুল গনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হওয়ার কিছু নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই প্রয়োগ করা হচ্ছে। এছাড়া রোজা এবং ঈদ সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রশ্ন, আমি তো নিরাপত্তার প্রশ্ন দেখছি না। প্রতিদিনই একটা না একটা হ্যাঁ, অঘটন ঘটছে। আমরা এরপরে ডেটা দিব মোহাম্মদপুর থানায়। সেখানটায় গত মাসের ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সে মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রোড ম্যাপ দিতে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে। এদিকে জাতীয় নির্বাচন কবে কিভাবে হবে তা দেশের জনগণ নিশ্চিত হতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুর রিপন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিকের নামাজে জানাজায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতারা। জানাজা শেষে দাফনের জন্য কুমিল্লার মুরাদনগরে শ্রীরামপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় শাহিদা রফিকের মরদেহ। জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার দিকে যাচ্ছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। এদিকে কর আইনজীবীদের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন নতুন রাজনৈতিক দল নিয়ে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সরকার চাইলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। আর নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। গণতান্ত্রিক ব্যবস্থার অনিশ্চয়তার কারণে ভেতরে বাইরে বাংলাদেশের অংশীজনরা বিভিন্ন বিষয়ে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদে তাদের সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে আপিল বিভাগেও খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিচারিক আদালতের 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যেই পেয়েছে সেই পুরস্কৃত হয়েছে। আর দুদকের আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহার হয়েছে তা প্রমাণ করতে পারেনি দুদক। সাবরিনা মজুমদার রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 29 অক্টোবর 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরের বছর 30 এপ্রিল খালেদা জিয়ার করা আপিল শুনানির দিন ধার্য হলেও তখন আর শুনানি হয়নি। পরে 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী। এরই প্রেক্ষিতে এই মামলায় গত 27 নভেম্বর হাইকোর্ট থেকে খালাস পান খালেদা জিয়া। কিন্তু এর পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার এই আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। অনারেবল হাইকোর্ট ডিভিশন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আপিলটি মঞ্জুর করেছিলেন, এবং সেখানে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন যে এই মামলাটি ভয়েড অফ ইস্যু, এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধ এই মামলায় সংগঠিত হয় নাই। এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন তারাই পুরস্কার প্রাপ্ত হয়েছেন। যে মুহূর্তে আপনি দান করবেন ট্রাস্টের সম্পত্তি, ট্রাস্ট যদি কোনো মিসইউজ আসে, ট্রাস্টের অনুযায়ী মামলা হবে, বিচারক ট্রাস্টের জন্য, দুদকে মামলা দেওয়া হবে না। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কার প্রাপ্ত হয়েছেন, সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। বিএনপি নেত্রীর বিরুদ্ধে কুমিল্লার 3টি মামলার মধ্যে একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা নিষ্পত্তি হলে দীর্ঘ আইনি লড়াই শেষ হবে তার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ সহ সব ধরনের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সোমবার সকালে কাফরুল থানার হত্যা মামলায় আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় 2টি মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 7 জনকে। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিএমএম কোর্টে হাজির করা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও একেএম শহীদুল হককে। এ সময় কাফরুল ও মোহাম্মদপুর থানার আলাদা 2টি হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখায় পুলিশ। তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্রের আদালতে। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন, পরে বিচারক তাকে অনুমতি দেন। এ সময় কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন, তিনি আর রাজনীতি করবেন না, আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি চান। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোনো দলীয় পদে নাই।
কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহত। আর রাজনীতি করব না। কারাগার থেকে রাজনীতি আর করবো না। এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নাই। আদালতে কামাল আহমেদ মজুমদার কান্নায় ভেঙে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শী আইনজীবীরা। এ সময় আদালতের নির্দেশনাও তুলে ধরেন তারা। আজকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, AKM শহীদুল হক, শেখ মোহাম্মদ আলী আড্ডু, এই 7 জনের শুনানি দেখাইছে 302-এর মামলা। তারা যখন রাজপথে থাকে তখন তাদের মনে হয় 16 বছরের টকবাকে যুবক, আবার তাকে যখন এবার এই আদালতে তোলা হয় তখন তার নানাবিধ রোগে তাদের এই আপনার আদালতকে বোঝানো হয়। পরে আদালতের নির্দেশে সব আসামিকে কারাগারে পাঠানো হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কোটি টাকার গরু আর ছাগল কাণ্ডে আলোচনায় আসা সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিষয়টি নিশ্চিত করে। এখন পর্যন্ত অবৈধভাবে উপার্জিত শত কোটি টাকার বেশি নিজের ও বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তরের প্রমাণ পেয়েছে সিআইডি। এম এ আজিমের রিপোর্ট। নিষিদ্ধ জাতের ব্রাহ্মা গরু দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাউবয় উপাধির সঙ্গে সঙ্গে কোটি টাকার গরু আর 15 লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচনা সমালোচনায় আসেন সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন। নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি, পাচার ও কোটি কোটি টাকার অবৈধ ব্যবসার খবর প্রকাশ্যে আসে তখন। তবে সে সময় কোনো পদক্ষেপ না নিলেও হাসিনা সরকারের পতনের পর সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী 133 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেন। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে আসছিল সাদেক এগ্রো। আর এসব কর্মকাণ্ডে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইমরান হোসেনকে সহযোগিতা করে আসছিল। এ পর্যন্ত অবৈধভাবে উপার্জিত অর্থ ইমরান ও তার প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসেবের মাধ্যমে প্রায় 121 কোটি 32 লাখ 15,144 টাকা স্থানান্তরের প্রমাণ পেয়েছে সিআইডি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গাজীপুর, টাঙ্গাইলের শালবন ও সুন্দরবনে আগুনের ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, বিলুপ্ত হওয়া বন্যপ্রাণী ফেরাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। সোমবার দুপুরে বন অধিদপ্তরে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনায় এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, দেশের জীববৈচিত্র্য হুমকিতে আছে সত্য, তবে সম্ভাবনাও কম নয়। প্রকৃতি রক্ষায় 100 বছর বয়সী গাছের তালিকা করা হবে। পাশাপাশি হাতির সহাবস্থান নিশ্চিতে প্রাণীটির তালিকাও করবে সরকার। বন অধিদপ্তরের গবেষণায় উঠে এসেছে 40% বন্যপ্রাণী বিপদাপন্ন। গেল 5 বছরের টাঙ্গুয়ার হাওরে বিদেশি পাখি কমেছে প্রায় 59 ভাগ। 23 বছরে ভূমি নষ্ট হয়েছে প্রায় 14%। 31টা বন্যপ্রাণী বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, এই কথাগুলো আমরা আর বেশি দিন বলবো না। আমরা যেগুলো সম্ভব হয় সেই বন্যপ্রাণীগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে আনার কাজটা শুরু করতে চাচ্ছি। এবং আমরা প্রথম শুরু করব হচ্ছে, আশা করি, ময়ূর দিয়ে। যে ময়ূর বাংলাদেশের প্রকৃতিতে আর নেই, এটা আপনারা জুতে বা সাফারি পার্কে গেলে দেখতে পান। আমরা একটা প্রোটোকল ডেভেলপ করছি, যে প্রোটোকলের মাধ্যমে আমরা ময়ূরকে প্রকৃতিতে ফিরিয়ে দেব। এবং একই সাথে আমরা দেখব যে সাম্বার হরিণকে ফিরিয়ে দেওয়া যায় কিনা। দেশে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের 1 দশক পর একই এলাকার 5 ব্যক্তির সংক্রমণের কথা জানিয়েছে ICDDRB। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে তথ্য পেয়েছেন তারা। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে। 1947 সালে উগান্ডায় জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় বানরের শরীরে। এরপর 1952 সালে প্রথম মানবদেহে শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের
অনেক দেশে। এদিকে নিপা ভাইরাসে দেশে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা পাবনা, বরিশাল ও ফরিদপুরের বাসিন্দা বলে জানিয়েছে নিপা ভাইরাস। রমজানের প্রথম সপ্তাহে ক্রেতা স্বল্পতায় ভুগছে অভিজাত এলাকার ইফতারের দোকানগুলো। উচ্চ মূল্যের অভিযোগ করেছেন ক্রেতারা। বিষয়টি স্বীকার করে বিক্রেতারা বলছেন যে উপকরণের দাম বেশি হওয়ায় ইফতার সামগ্রী বাজার চড়া। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। বছর ঘুরে এসেছে মাহে রমজান। সারাদিন সিয়াম সাধনার পর ইফতারে স্বস্তি খুঁজেন রোজাদাররা। এজন্য ব্যক্তিভেদে সাধারণ মানুষ খুঁজেন নানা স্বাদের নানা পদের ইফতার। তবে দাম বেশি থাকায় এবার লোক সমাগম কম অভিজাত পাড়ায়। ফুটপাত বা সাধারণ বাজারের তুলনায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ইফতারি পণ্য। এসব দোকানে প্রতিটি পেঁয়াজু ও আলুর চপ বিক্রি হচ্ছে 15 টাকায়। চিকেন সমুচা, ফুলকপির চপ বিক্রি হচ্ছে 30 টাকায়। বিক্রেতারা বলছেন স্বাভাবিকভাবে রোজার প্রথম 7 দিন ক্রেতার ভিড় থাকলেও এবার রোজার দ্বিতীয় দিনে তেমন সমাগম হচ্ছে না। প্রথম তো এক সপ্তাহ মিনিমাম খুব গরম থাকে ইফতারের বাজার, কিন্তু অন্যান্য বছর তুলনায় এবছর ইফতারের বাজার ঠান্ডাই। গত আমাদের বন্ধ ছিল, এবার সেক্ষেত্রে অনেক কাস্টমার একটু কমে গেছে। তারপর ইনশাআল্লাহ ভালো, খারাপ না। মোটামুটি তেমন ভালো না আর কি, কাস্টমার নাই, কম, খুবই কম। ধরেন একটা বেগুনি অন্যান্য দোকানে নরমালি 30 টাকা, কিন্তু আমরা তো রোজাদার ব্যক্তিকে কমে খাওয়ানোর জন্য একটু চেষ্টা করতেছি। ক্রেতারাও বলছেন উচ্চ মূল্যের কথা, তাই যে সকল খাবার ঘরে তৈরি কিছুটা ঝামেলার, কেবল তাই কিনছেন বাইরের দোকান থেকে। হালিমটা তো লাগবেই, সেই কারণেই আসা আসলে এখানে। বেশিরভাগই আসলে ঘরে বানাই, তারপরে কিছু কিছু জিনিস আসলে ঘরে বানাতে এফোর্ট বেশি দিতে হয় বা আসলে ঘরেটা ওরকম করে প্রিপেয়ার করতে পারা যায় না, সেগুলো বাইরে থেকে নেওয়া। আগের বছর তুলনায় তো কিছুটা বেড়েছে, এটা স্বাভাবিক। সব কিছুর দাম বাড়ছে, ম্যাটেরিয়ালসগুলোর দাম বেড়েছে, এর জন্য ওদেরও তো কস্টিং বেড়ে গিয়েছে। সেই হিসাবে দাম তো আগের বছরের তুলনায় কিছু বেশি। ধনী গরিব নির্বিশেষে উচ্চ মূল্যের প্রভাব পড়েছে সবার উপরেই। তাই আগের বছরও যেখানে অভিজাত পাড়ায় ইফতারির দোকান ছিল জমজমাট, এবার সেগুলো ভুগছে ক্রেতার অভাবে। তবে আশা হারাচ্ছেন না বিক্রেতারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা।